ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে গতকাল হংকংয়ের মাঠে গিয়ে কাইতাক স্টেডিয়ামে একেবারে জ্যামপ্যাক স্টেডিয়াম ছিল, সেখানে বাংলাদেশ দল ড্র করেছে 1-1 গোলে পিছিয়ে থাকার পর। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশ দল কিন্তু এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে। এশিয়ান বাছাইয়ে এই ড্রটা বাংলাদেশকে এশিয়ান কাপের রেস থেকে ছিটকে দিয়েছে। ৪৫ বছর পর একটা সুযোগ এসেছিল বাংলাদেশের এশিয়ান কাপ খেলার, এই সুযোগ হাতছাড়া হয়েছে। আমরা সেই ম্যাচের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ফুটবলার মামুনুল ইসলাম। মামুন ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজন। ধন্যবাদ। যেটা বলছিলাম মামুন ভাই, যে আমাদের ঘরের মাঠে আমরা 3-4 গোলে আমরা হেরে গিয়েছিলাম সেই ম্যাচটা হংকংয়ের মাঠে, এবং এই স্টেডিয়াম নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশ্বমানের একটা স্টেডিয়াম, এবং যখন নাকি বেশ একটা উপরের দিকে বন্ধ রাখার একটা ব্যবস্থা আছে, এবং সেটি যখন হয় তখন যে সাউন্ডটা, যে আপসটা, সেটা অনেক বেশি প্রতিধ্বনিত হয়, অনেক বেশি সাউন্ড হয়, এবং সেটা প্রতিপক্ষের জন্য এক ধরনের একটা বিরূপ পরিস্থিতি তৈরি করে। এই ধরনের মাঠে গিয়ে এইরকম খেলা এবং 1-1 গোলে ড্র করা আপনি কিভাবে দেখবেন? এটা আসলে পজিটিভ সাইড। 1 পয়েন্ট আপনি অ্যাওয়ে ম্যাচে যে 1 পয়েন্ট নিয়ে আসা, নিজের হোমে 3 পয়েন্ট লস করা, সব কিছু মিলে আপনি যদি অ্যাওয়ের কথা চিন্তা করেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য, আমাদের টিম বেস্ট ফুটবলটা খেলেছে, তাই আমরা 1 পয়েন্ট নিয়ে আসতে পেরেছি। আর হচ্ছিল আপনার সবচেয়ে বড় হচ্ছিল মেন্টালি স্ট্রেংথ। মনে হলো যে প্লেয়ারদের মেন্টালি স্ট্রেংথ এখন অনেক বেশি, কারণ হচ্ছে আপনি গোল রিসিভ করছেন, আবার ব্যাক করছেন, পরপর 2 ম্যাচে আপনি কাম ব্যাক করছেন, ব্যাক করে আবার ম্যাচ আপনার কন্ট্রোলে রাখেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাতে আমাদের একটা কামব্যাক করার দারুণ সুযোগ ছিল, আমরা 2-0 গোলে। এটাই বললাম যে ম্যাচ কামব্যাক করা, কন্ট্রোল করা, সবকিছু মিলে আমি বলবো যে এই যে 4-3-তে হারার পর ওই অ্যাওয়ে ম্যাচে যে একটা ভালো রেজাল্ট, এটা একটা ভালো রেজাল্ট, আপনি এটাকে খারাপভাবে দেখতে পারবেন না। কারণ আমরা ওদের কাছ থেকে 1 পয়েন্ট নিয়ে আসা, এই সেম পয়েন্ট যদি আমরা আমাদের হোমে পাইতাম, আমরা আমাদের খাতায় 2 পয়েন্ট থাকতো, আমাদের সুযোগ থাকতো যে কোনো একটা ম্যাচ এর জায়গায় যে সুযোগ থাকতো। 2টা ম্যাচ ছিল হাতে, 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলে আর 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ যে একটা আমাদের সুযোগ থাকে সেকেন্ড টিম হিসাবে থাকতো, আমার মনে হয় থাকতো। তা আমি বলবো যে টিম হিসেবে প্লেড ভেরি ওয়েল, সবাই সবার জায়গায় বেস্ট পারফরমেন্স করাতে রেজাল্টটা আসা, এবং দেখবেন ইকুয়াল টিম স্কোয়াডটা যখন নামায় তখন বেস্ট 11টা আমি একটু আগে আপনার সঙ্গে আলাপ করতেছিলাম যে এক জায়গায় চেঞ্জ হিসেবে টিমটা কিন্তু ভালো টিম, মানে স্কোয়াডটা বেস্ট স্কোয়াডটা নেমেছে। এবং চেঞ্জিংগুলি দেখেন, কার চেঞ্জে কে নামবে, 2 চেঞ্জিং প্লেয়ারে কিন্তু খেলার ডিফারেন্স করে দিচ্ছে। ফাহিমের ক্রস, ফাহমিদুলের অ্যাসিস্ট, রাকিবের গুড ফিনিশ। আপনার এই যে টিমের একটা চেঞ্জিং থেকে শুরু করে, স্কোয়াড থেকে শুরু করে সব কিছু যে পজিটিভলি যায়, যাকে নামানো হয় সে তার যখন বেস্ট পারফর্মটা করে, টিমের কে হেল্প করে, সব কিছু মিলে এটা কিন্তু দেখা যায় ম্যাচগুলিতে। আপনি বুঝতে পারবেন যে না, এই টিমটা ভালো টিম করছে, 11টা গুড 11, চেঞ্জিংও ভালো, সব কিছু মিলে আপনার কিন্তু ভালো সাইডটা আপনি পাবেন। আপনি যখন এখানে কোনো কিছু মিস্টেক করবেন চেঞ্জিংয়ে বা 11-এ, তখন আপনাকে সাফার করতে হয়। জি, ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচটাতে নিয়ে আসলে শুরুর একাদশ নিয়ে বিশেষত অনেক বেশি সমালোচনা হয়েছিল। পরবর্তীতে সেই সমালোচনাই হোক কিংবা কোচের ট্যাকটিক্যাল কারণেই হোক, আমরা এই ম্যাচটাতে লক্ষ্য করলাম যে একটা 3 পরিবর্তন নিয়ে নামলো। সমিত সোম খেললেন, তপু বর্মন এবং জায়ান আহমেদ। কিন্তু প্রথমার্ধের আমাদের খেলার যে ধরন, তাতে কি খুব বেশি পরিবর্তন এসেছে? আপনি যেটা বলছেন যে দ্বিতীয়ার্ধে আমরা এর আগের ম্যাচটাতেও কিন্তু প্রথমার্ধে খুব একটা ভালো কিছু করতে পারেন, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে, এবং গতকালকের ম্যাচটাতেও আমরা লক্ষ্য করলাম যে যখন ফাহমিদুল কিংবা জামাল ভুইয়ারা নামলেন, ফাহিমের কথা আপনি বলছিলেন, তারা নামার পরে দলে কিন্তু একটা দারুণ গতিও এসেছে এবং আমরা গোল করতে সক্ষম হয়েছি। দেখেন, যখন টিম পরিবর্তন হয়, প্লেয়ার পরিবর্তনের পজিশনে, তখন আপনাকে বুঝতে হবে যে একটা টিম যখন ট্রেনিং করে সবাই একসঙ্গে, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, স্কোয়াড একটা রেডি থাকে, একটা প্ল্যান থাকে যে 11টা খেলবে। এখানে কেউ যদি ভালো পারফর্ম না করে নেক্সট ম্যাচে যে আরেকটা প্লেয়ার আসা, যে যাকে দেওয়া হবে সে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, তত তাড়াতাড়ি টিমের জন্য বেটার হবে। এখন চেঞ্জ হয়েছে ফার্স্ট হাফে, স্বাভাবিক। এভাবে ম্যাচ আমাদের 45,000 সাপোর্টার, আপনি যেটা বললেন 50,000 অলমোস্ট, সব কিছু মিলে একটা প্রেশার থাকতে পারে আমাদের।
বাট আমি মনে করি যে প্লেয়াররা যেটা করছে তাদের কাছে সেটা তারা প্রেশার নেয় নাই, তারা তাদের সাধারণ ম্যাচটা খেলছে। আপনি যদি পুরো ম্যাচে দেখেন যে গোলটা আমরা রিসিভ করছি ওই গোলটা মিস্টেক ছাড়া আর কোনো কিন্তু এত বড় ধরনের মিস্টেক হয় নাই। খুব বেশি যে সুযোগ পেয়েছে হংকং চেপে ধরেছে তাও না, কিন্তু আমরা তার থেকে বেশি সুযোগ পেয়েছি, ওপেন সুযোগ আসছে, যেটা ফাহমিদুলের 80 মিনিটের সেই প্রসঙ্গটাতে আমি আসতে যাচ্ছি। ফাহমিদুলের টাচে। তা আমরা যত কম মিস্টেক করব তত আমাদের জন্য বেটার, এটাই তো তার প্রমাণ। এবং 70 মিনিটের পর থেকে মোটামুটি ভাবে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ ছিল। আমি আপনাকে ওরা যখন রেড কার্ড, একটা প্লেয়ার রেড কার্ড পাওয়ার পর যখন 10 জনে পরিণত হয়েছে, তখনই কিন্তু আমাদের টিমের শেপ বলেন, আদার্স অ্যাটাকিং গতি বলেন, সবকিছু বাড়িয়ে গেছে। আপনি দেখেন 1-1 হওয়ার পর সেলিব্রেশন করতে রাকিব একদিকে, হামজা জামালরা বল নিতে মাঠে, কারণ আমাদের ওই 2-1 সময়ও নয় 2-1ও করতে হবে। যে এই যে স্পিড তাদের ফিল্ডে, যে এই যে একটা মেন্টালি স্ট্রং, এটা আমাদের অনেক দূর কাজে লাগবে। নেক্সট ম্যাচগুলো আমাদের মাঝবে এই জিনিসগুলি সাপোর্ট করবে, ছোটখাটো জিনিস, কিন্তু ছোটখাটো জিনিসগুলি একটা সময় অনেক বড় আমার হয়ে কাছে মনে হয় যে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচটা থেকে একটা শিক্ষাও কিনা, যখন নাকি 3-3 গোলে ড্র হয়ে গেল, তখন দলের অবস্থা দেখে মনে হচ্ছিল যে ম্যাচটা এখানেই শেষ। পরবর্তীতে কিন্তু গোল কনসিড করতে স্বাভাবিক। আমরা যখন 3-3, আপনি যখন 3-1 থেকে দেখেন না, 3-1 এ যখন গেছে আমরা সবাই মনে করছি 4-1 হইতে পারে বা 3-1 এর ম্যাচ শেষ হইতে পারে। যখন 3-2 তে গেছে কেউ কিন্তু বলে না যে এটা এই ম্যাচ আমরা 3 পয়েন্ট দিব। আমার কাছে এখনো মানে আমি এখনো ফিল করতেছিলাম যে ম্যাচ দেখে যে 3-3 তে আমরা থাকবো, বাট 4-3 হবে, বা এটা আমরা 4-3 তে যাব, ওরা 4-3 তে যাবে, এটা ধারণা করি, বাট ম্যাচ 3-3 হবে। ওই 3-3 হওয়ার পর আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমাদের যেটা কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, আমরা ম্যাচ জিতবো কিন্তু সময় তো কম, আপনি সময় ম্যাচ জিততে পারবেন, আপনার ম্যাচ আপনি দিয়েও দিতে পারবেন না, কিন্তু আমরা ম্যাচটা তাদের কাছে দিয়ে দিচ্ছি। দুইটা মিস্টেক, একটা হলো বল ক্লিয়ার খুব কাছে হয়েছে, বল ক্লিয়ার যদি হইতে হয় বা বল ক্লিয়ার না দিয়ে যদি বল হোল্ড করতে হতো, তাহলে ম্যাচটা যেটা টাইম লস বলে, এটা হংকং এ করতেছিল 3-2 পর, প্লেয়ার পড়ে যাচ্ছে। এবং গতকালকের ম্যাচেও আমরা লক্ষ্য করেছি 1-0 তে সেম জিনিস করতেছিল। এটা হলো এক ধরনের টিমের ট্যাকটিক্স, বলতে হলো আপনার এগেইনস্ট টিম যখন ফাস্ট ফুটবল খেলা, আমাদের টিম যখন স্টার্ট করছে ফাস্ট ফুটবল খেলা, গতি বাড়তেছে, তখন এটাকে স্লো করে দেওয়া। তখন এই স্লো করলে কী হবে, আপনি আবার স্টার্ট করতে গেলে সময় লাগবে। এগুলো কোচিং বা প্লেয়ার কোচিং স্টাফের একটা ট্যাকটিক্স থাকে যে আপনি কেমন স্লো করবে, কেমন ফাস্ট করবে। তা আমি মনে করি যে ওদের সময় লস করাটা, সেম জিনিস 3-3 পর আমাদের 4-3 তে না যে আমাদের যে জিনিসটা করছে, আমরা বল পিক করলে তারা কিন্তু এটাতে বেশি, কারণ ওদের তো জিতার জন্য তারা আসছে, তারাই উল্টা বিপদে পড়তো। আমরা একটু কথা বলতে চাই যে এই গ্রুপটার, সি গ্রুপটার পয়েন্ট টেবিলটা কেমন হয়েছে এবং কোন দলের সম্ভাবনা আছে সেটা নিয়ে। তবে একটা ছোট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। অমর ভাই, যেটা বলছিলাম যে আমাদের পয়েন্টটা কি, আমাদের এখন আমরা লক্ষ্য করলাম যে 4 ম্যাচে আমাদের 2 পয়েন্ট, সেই পয়েন্টটা আরও বেশি হওয়া, 6 পয়েন্ট হওয়া সম্ভব ছিল কি না? কারণ আমরা যদি একদম প্রথম থেকে আসি, ভারতের সাথে ওই ম্যাচে আমাদের জয় একটা দারুণ সুযোগ ছিল, সিঙ্গাপুরের সাথেও আমাদের ড্র করার সুযোগ আমরা হাতছাড়া করেছি, হংকংয়ের সাথেও আমরা ঘরের মাঠে হেরেছি, যেখানে একটা ড্র করার সুযোগ ছিল, সেক্ষেত্রে 6 পয়েন্টের একটা ব্যাপার থাকতো। আপনার কাছে কি মনে হয় কি না যে আমরা কম্পিট করার 45 বছর পর, 1980 সালে আমরা সবশেষ একবারই খেলেছিলাম, সেটা একটা সুযোগ তৈরি হয়েছিল? সুযোগ ছিল, আপনি যদি ইন্ডিয়ান ম্যাচটা যদি জিততেন 3 পয়েন্ট, আর হংকং ম্যাচ লাস্ট ম্যাচ যদি ড্র হতো 4 পয়েন্ট 5 পয়েন্ট, বা সিঙ্গাপুরের আমাদের পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় স্থানের সুযোগ ছিল। আমার মেন কথা হলো আপনাকে আমার বুঝতে হবে, আমরা লাস্ট এশিয়া কাপের গ্রুপে আমাদের পয়েন্ট কত ছিল, আমরা কই নাম্বার ছিলাম। এখন আমাদের টিমের অনেক কিছু, হামজার মতো প্লেয়ার, সুমিতের মতো প্লেয়ার টিমে আসাতে টিমের স্ট্রেংথ বেড়েছে। বেড়ার পর আপনাকে এখন লাস্ট এশিয়া কাপ আর এখন এশিয়া কাপ গ্রুপের কোয়ালিফাই আমরা কোন জায়গায় যেতে চাই, আমরা 3 নম্বরে যেতে না, আমরা সেকেন্ড গেলে কোয়ালিফাই করে একটা সুযোগ থাকে বেস্ট রানার আপ হিসেবে আমার মনে হয়। তাহলে যদি চিন্তা করেন, তাহলে এখান থেকে আমরা যতটুকু জানি যে এখান থেকে শুধুমাত্র বেস্ট রানার্স আপেরও কোনো সুযোগ নেই, শুধুমাত্র চ্যাম্পিয়ন দলে যাবে। তাহলে আপনাকে ধরেন আমরা 2 বা 1 3-এ থাকতাম, 3-এ আছে এখন বর্তমানে, 2-এ থাকতাম, তাহলে আমরা লাস্ট এশিয়া কাপে আমাদের লাস্ট এশিয়া কাপের ফিনিশটা আমরা কোন জায়গায় করছি, এখন আমাদের কোন জায়গায় এসেছে। তাহলে আপনি নেক্সট এশিয়া কাপে আপনি ওই একটা 4 বছর একটা গ্যাপ পাবেন, পরিকল্পনা নিয়ে একটা পরিকল্পনা আপনি স্টার্ট করতে, আপনি তো আগে ব্যাক দেখবেন, তারপর আপনি ফ্রন্টে আগাবেন। আপনি যদি নাই আগান, আপনি যদি এটা পুরোটা কমপ্লিট 4-এ শেষ করেন, তাহলে আপনি একই জায়গায় আপনি যত 6 পয়েন্ট পান আর 7 পয়েন্ট পান, আপনি কিন্তু 4 নম্বরে।
তাহলে স্টার্টটা তো লাস্টটার মতো হলো, ওখানে কোনো পরিবর্তন হলো না। আমার বিশ্বাস আমরা 3-এ থাকতে পারি, আমার বিশ্বাস আমরা 2-ও থাকতে পারি যদি পরপর 2 ম্যাচ জিতি, উইন করি। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এই শেষ হওয়ার পর্যন্ত আমরা কোন টেবিলে কোন পর্যায়ে আসি এবং নেক্সট আমাদের টার্গেট কি হইতে পারে সব কিছু মিলে আমাদের এই রেজাল্টের উপর এগিয়ে যাবে। এখন থেকেই চিন্তা ভাবনা এখন থেকে করতে হবে, কারণ আমাদের অবস্থানটা আমাদের বুঝতে হবে, আমাদের অবস্থানকে আমরা কিভাবে উপরের দিকে নেব। 3-2-এ থাকলে মূলত আমাদের নেক্সট টার্গেট কী হবে, ওইভাবে আমাদের স্ট্রাকচার বলেন, আদার্স ফ্যাসিলিটিস বলেন, প্লেয়ার আরও বাইরে থেকে কীভাবে দেশের থেকে প্লেয়ার বেস্ট পারফর্মাররা হয়ে একটা টিমের কোনো ঘাটতি জানি না থাকে, সব কিছু মিলে আপনাকে ওইভাবে টার্গেট করতে হবে। আপনি যদি সাডেনলি বলেন আমি এশিয়া কাপ খেলবো, বললেন 40 বছর পর একটা সাডেনলি, এইভাবে হয় না। এগুলো প্ল্যান টু ডে বাই ডে। এখন যেমন গ্যালারিতে দর্শক যাচ্ছে, মানুষ খেলা দেখতে যাচ্ছে, এই যে এই ইতিবাচকের দিকটাই কিন্তু আমাদের কাছে এগিয়ে যেতে হবে। আমি যদি এখন সাডেনলি না যাই তাহলে আপনার প্রবলেম আবার ফেস করতে হবে। তা ওই প্রবলেম আপনি কেন ফেস করবেন? আপনার টিমের স্ট্রেংথ তো আগের থেকে অনেক বেশি, আপনি এখন আগে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। জি, আমার ভাই কালকের ভারত যেহেতু হেরে গেছে সিঙ্গাপুরের সাথে 2-1 গোলে, সেই হারের সাথে সাথে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশও ছিটকে গেছে এবং পাশাপাশি ভারত দলটাও ছিটকে গেছে। আমি যদি ভারত বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে, আমাদের নভেম্বরে যে উইন্ডো রয়েছে, ফিফা উইন্ডো 18 তারিখে খেলা রয়েছে, সেখানে আপনার কাছে কি মনে হয় যে ভারতের বর্তমান যে অবস্থা, যদিও তার র্যাঙ্কিং অনেক ভালো, তারপরও বাংলাদেশ যে খেলাটা খেলছে সেই ম্যাচটাতে বাংলাদেশকে এগিয়ে রাখার সুযোগ আপনি দেখছেন কেন? হোম অ্যান্ড ওয়েতে আপনার র্যাঙ্কিং ইউজ করে কোনো লাভ নেই, কারণ আমার হোমে খেলা, আমার এনভায়রনমেন্ট, আমাকে ওই সাপোর্টটা নিতে হবে তাদের সঙ্গে। এবং আমি সিঙ্গাপুর হংকং শুধু হোম অ্যাডভান্টেজ বাদ দিলেও ফার্স্ট ম্যাচ অনুযায়ী বলেন আর লাস্ট 2টা ম্যাচ বলেন পারফরমেন্স, লাস্ট 3টা ম্যাচ পারফরমেন্স অনুযায়ী আমরা এখন ইন্ডিয়া থেকে অনেক দূর বেটার আছি এবং আমি মনে করি যে আমি আশা করি আমরা ইন্ডিয়ান ম্যাচে ভালো রেজাল্টই করব এবং ভালো ম্যাচ জিতবো, এটাই আমি আশা করি। ম্যাচ জিতে আমরা তাদের থেকে উপরে থাকবো, এটা আমার দৃঢ় বিশ্বাস টিমের উপর। কিন্তু এখন জিনিসটা হচ্ছে আপনি ওইভাবে আপনার নেক্সট ম্যাচ ইন্ডিয়ার আগ পর্যন্ত আপনার প্ল্যানিং কি, আপনি কিভাবে স্টার্ট করবেন, ন্যাশনাল টিমে কিভাবে আমরা ওই জায়গায় শক্তিশালী যে আমরা জিতবো, জিতার জন্য কি কি করতে হবে, এটা তো ম্যানেজমেন্ট বলেন, কোচিং স্টাফ বলেন, এখন থেকে প্ল্যান রেডি করে আপনাকে ওইভাবে এগোতে হবে। আমি সাডেনলি আপনার এই আমাদের লিগও, ডোমেস্টিক লিগও চলতেছে, এদিকে ডোমেস্টিক লিগও চলবে, আই থিঙ্ক 20 তারিখের পর আবার একটা গ্যাপ আছে ডোমেস্টিক লিগের, ওই জায়গাটুকুতে জানি আমরা কাজে লাগিয়ে আমরা এই ম্যাচটা জিততে পারি। কারণ এই ম্যাচটা হবে আমাদের এক ধরনের ফাইনাল ম্যাচ, ওই ম্যাচ জিতলে আমরা 3 বা 2-এর কাছাকাছি। অবশ্যই সেই প্রত্যাশা তো আমাদের থাকবেই। আমাদের ভারত যেহেতু দল, ভারতের সাথে সবসময় এক ধরনের চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা, রাইভালরি হয়ে থাকে, আমরা সেই ম্যাচে জিততে চাই এবং সেই পরিকল্পনা অনুযায়ী আগাবে দল। 1 মাসের মতো সময় আছে, নিশ্চয়ই সেদিকে দেখবে বাফুফে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া শুনতে পাচ্ছি।